যখন আব্রাহামের স্ত্রী সারাহ মারা যান, তখন আব্রাহাম হিত্তি এফ্রনের কাছ থেকে একটি গুহা কিনেছিলেন যাতে তিনি সারাহকে সমাধিস্থ করতে পারেন। উৎপত্তি 23:9 এ এটিকে মাকপিলার গুহা হিসেবে বর্ণনা করা হয়েছে, যা তার ক্ষেতের শেষ প্রান্তে অবস্থিত। 17 নম্বর পদে বলা হয়েছে, তিনি শুধু গুহাই নয়, সেই ক্ষেত এবং ক্ষেতের সব গাছও কিনেছিলেন। এবং এটাই আমাদের কাছে থাকা সমস্ত তথ্য। এছাড়া এটি মামরির সামনে ওই অঞ্চলে ছিল। হেব্রনের 1979 সালে রন যখন জামালের বাড়িতে গিয়েছিলেন এবং তাদের জমিতে আগুন ও আলো নিয়ে অদ্ভুত গল্প শুনেছিলেন, যার কোনো ব্যাখ্যা কেউ দিতে পারেনি। তিনি বিশ্বাস করেছিলেন 1993 সালে মাকপিলার গুহা সেখানেই ছিল। তিনি জমিটি অন্বেষণ করতে পেরেছিলেন কারণ এটি একটি খাড়া পাহাড়ে ছিল। জমিটিকে ব্যবহারযোগ্য করার জন্য সেটিকে যত্ন সহকারে সংরক্ষণ করা হয়েছিল। তারা রনকে বিশাল কিছু পাথর দেখায় যা ভিনিয়ারে ব্যবহৃত ও বলেছিল এগুলো বেশ পুরনো। এগুলো প্রত্নতাত্ত্বিক মহলে শিলাখণ্ড হিসেবে পরিচিত। এগুলোকে কখনো কখনো মেগালিথিক বলা হয়, আবার কখনো সাইক্লোপিয়ানো বলা হয়, যার অর্থ এগুলো অতিরিক্ত বড় পাথর। প্রাচীনকালে পৃথিবীর বিভিন্ন অঞ্চলে এই ধরনের পাথর দৈত্যাকার জাতিগুলোর সঙ্গে চিহ্নিত করা হয়। এবং এটা গুরুত্বপূর্ণ যে এই পাথরগুলো মাকপিলার গুহার কাছে এই স্থানে রয়েছে। ভিনিয়ারের স্তর সরাতেই বেরিয়ে এল এক অতি প্রাচীন পাথরের দেয়াল, যা সরানো আজকের মানুষের অসাধ্য। একটি সাধারণ দেয়াল। এরপর সে যখন এটি খুলে ফেলে তখন এই পাথরগুলো তার সামনে আসে। ঠিক আছে, এখন এই দেয়ালটি আরো বড় বড় পাথর দিয়ে তৈরি, যেগুলো আমরা নিচে দেখতে পাই তার চেয়েও বড়। কিন্তু এগুলো মনে হচ্ছে অগোছালো বা অপরিষ্কৃত, একেবারে প্রাকৃতিক পাথর। কিন্তু যেমনটা দেখতে পাচ্ছেন, এগুলোকে দেয়াল হিসেবে একসাথে সাজানো হয়েছে। পরিবারটি রনকে বলেছিল যে তারা কোনো গুহার কথা জানে না, কিন্তু পরে দেখা গেল সেখানে আসলে একটি গুহা ছিল, যা জমির উপরের স্তরের পাথরের ভিনিয়ারে খোলা ছিল। তাকে বলো এই শক্তিশালীটা। হ্যাঁ, বরফ। এটা শক্তিশালী একটা বড। ওহো, হ্যাঁ, একটা বড় শক্তিশালী এটা। হ্যাঁ, ঠিক আছে, এটা। কিছু একটা। ও হ্যাঁ, এটা একটা জমি, শক্তিশালী জমি। হ্যাঁ, ভালো, ঠিক আছে, চলুন শুরু করি। ও বাবা, আমরা এখন গুহার ভেতরে নামছি। এখন আরেকটা বিষয় যা আমাদের বলে দেয় এটা একটা সমাধি কক্ষ, সেটা হলো দরজাটা। আপনি এখানে লক্ষ্য করলে দেখবেন, আমরা দেখতে পাচ্ছি সেই ছিদ্রগুলো যেখানে এই দরজার জন্য বারগুলো বসানো ছিল। এবং আমরা দরজার নিজস্ব আউটলাইন দেখতে পাচ্ছি এবং দরজার সিল, যেটা এক পাশ থেকে আরেক পাশে যায়। এবং দরজার ফ্রেম ও সেই জায়গাটাও, যেখানে দরজাটা আটকে রাখার জন্য বার বসানো হতো। আমরা প্রবেশপথের ওপরে মেগালিথিক পাথরও দেখতে পাচ্ছি। এটা দেখা যে কেউ হয়তো এই জায়গায় জোর করে ঢুকেছে বা এটা দুর্বল হয়ে পড়েছিল। আমার বন্ধু আমাকে সেটা দেখাচ্ছে। এই পুরনো পাথরের গঠনটা ঠিক এর উপরে, সেখান থেকে একটা প্রবেশ পথ নেমে আসতো। আর আমরা বাইরে থেকে এর কিছু ভিডিও নেব। প্রাচীনকালের এই সমাধি কক্ষগুলোর আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় ছিল, এগুলোর একটা ভেন্ট ছিল।
এবং এটি একটি সিল করা সমাধিতে মিথেন গ্যাস জমে যাওয়া প্রতিরোধ করত, যা সূর্যের তাপে বা হয়তো উপরের মাঠে কোনো আগুন লাগলে বা এমন কোনো কারণে হঠাৎ জ্বলে উঠতে পারত। তাই সেটা এড়ানোই ছিল উদ্দেশ্য। তাহলে এই জায়গা থেকে আমরা চারপাশটা স্ক্যান করব এবং আবারও এখানে একটা ক্রিপ্ট দেখতে পাচ্ছি। এটা খুব বড়, খুব পুরনো একটা ক্রিপ্ট। এখানে এই জায়গাটা আছে যা সম্ভবত অন্ততপক্ষে তাদের মশলা ও এ ধরনের জিনিস রাখার জায়গা হিসেবে ব্যবহৃত হতো, দেহ সমাধিস্থ করার জন্য প্রস্তুত করার কাজের জন্য। এখানটা সম্ভবত কোনো ক্রিপ্টের শুরু হতে পারত, আবার নাও হতে পারে। এই পেছনেরটা অবশ্যই খুব বড় একটা ক্রিপ্ট। এবং আবারও এখানে আমরা একটা খুব লম্বা সমাধি ক্রিপ্ট দেখতে পাচ্ছি। ঠিক আছে, এটা এই ক্রিপ্টেরই একটা অংশ। সমাধি ক্রিপ্ট, আর আপনি নিচে এই অংশের তলায় দেখতে পাচ্ছেন এটা বেশ লম্বা একটা ক্রিপ্ট। এটা হার্ড। এখানে কিছু হাড় আছে, তবে খুব বেশি নয়। আমরা এই অন্ধকার ক্রিপ্টের জন্য কিছু চকচকে আয়না অবশ্যই নিয়ে আসব। আমার মনে হয় ওখান থেকে এখানে পর্যন্ত এটা প্রায় 3 মিটার, 3 মিটার আর 30 সেন্টিমিটার। এটা নিয়ে কোনো সন্দেহ ছিল না যে এটা একটা সমাধির গুহা। এখানে ক্রিপ্ট ছিল, আর একটা তাক ছিল যেটা মৃতদের জন্য মশলা প্রস্তুত করার জায়গার মতো দেখাচ্ছিল। এখানে দেয়ালে অনেক গর্ত ছিল মশাল রাখার জন্য। ঠিক আছে, চারপাশটা দেখছি। এটা গুহার প্রবেশপথের মতো দেখাচ্ছে, আর ওখানেই বাড়িটা আছে। তাহলে এখন আমাকে কাঁটাতারের দিকে যেতে হবে। এটাই প্রবেশপথ। দেখো, এটা এখান দিয়ে বেরিয়ে আসে। হ্যাঁ, মাটি। তুমি কি আলো জ্বালাতে চাও? আর দৌড়াবে। না, ঠিক আছে, ওটা সরাসরি দক্ষিণ দিকে, ঠিক ওখানে। হ্যাঁ, আচ্ছা, দেখি। ওটাই দক্ষিণ। বেড়াগুলো চারপাশ ঘেরা। পেভমেন্ট পেরিয়ে এখন ওপরে উঠছি। ঠিক আছে। ঠিক আছে, দেখো, গুহাটা ঠিক নিচে ছিল আর এখানে আরেকটা উঁচু স্তরে এটা আছে। তারা রনকে একটি পুরনো পাথরের ভবন দেখাল, যা গুহার ঠিক ওপরে তৈরি করা হয়েছে। গুহার ভেন্টের ছিদ্রটা এই ভবনের মধ্যে খুলে গেছে। এখন আমাদের অ্যাবির কিছু ছবি তুলতে হবে। গুহার সিঁড়ি এবং কিভাবে তারা এর চারপাশ থেকে একটি বাড়ি বা বিশেষ ঘর তৈরি করেছে সেটার ছবি তুলতে হবে। এটা এক পাশ, এটা গুহার পূর্ব দিক, এবং এই কোণটা দেখো, কি বিশাল পাথর, বিশেষ করে এইটা। আর নিচে যদি দেখি, সেখানে বড় বড় পাথর আছে এই দুর্গের ভিত্তি হিসেবে। এখন আমরা অন্য পাশ থেকে যাব, দেখতে কিভাবে এগুলো তৈরি হয়েছে।
এগুলো আধুনিক প্রাচীন নয়, কারণ আমাদের পিতৃপুরুষরা এগুলো তৈরি করেছিলেন যখন তারা এই জমিতে বাস করতেন। এই ছোট ছোট বেড়াগুলো সব, হ্যাঁ, ছোট বেড়াগুলো আধুনিক, আর তুমি দেখতে পারো কিভাবে প্রাচীন আর আধুনিক তৈরি হয়েছে। তাদের মধ্যে পার্থক্যটা দেখো। দেখতে পাচ্ছি, ঠিক আছে, আমরা সেই ঘরের ভেতরে যাচ্ছি যেটা গুহার ঠিক ওপরে তৈরি হয়েছে। এটাই প্রবেশ পথ। এবং এটাই সেই ঘর, সামনে আসছে। এটাই সেই ঘর যেখানে আমাদের পিতৃপুরুষরা থাকতেন, এই ঘরেই গ্রীষ্মকালে। কবর তৈরি করতে এবং তুলতে দেখো কিভাবে তারা তাদের কাপড় রেখে সেখানে ঘুমাতেন। আর আমি ছোটবেলায় এই জায়গায় ঘুমাতাম। এই আঁকাটা বিন্যাসের একটি খুব সাধারণ ধারণা দেয়। ভবনটি সমতল মাটিতে বসানো আর গুহাটি ঠিক নিচে। উপরের স্তর থেকে গুহার প্রবেশপথ পর্যন্ত সিঁড়ি ছিল বলে মনে হয়, যদিও পাথরগুলো এখন খুবই বিশৃঙ্খল অবস্থায় আছে। একটি পাথরের দেয়াল গুহার প্রবেশপথ ঘিরে একটি ঘের তৈরি করেছে, যার একটি অংশ মাঝখানে প্রসারিত, যেটাকে রন মনে করতেন সম্ভবত একটি বেদি ছিল। গুহাটি স্পষ্টতই সমাধির জন্য ব্যবহৃত হতো, কিন্তু হাটগুলো কোথায়? উত্তরটি হয়তো সেই ফাঁপা শব্দের সঙ্গে সম্পর্কিত, যা রন 1979 সালে খোলা চুনাপাথরের ওপর পাথর ছুঁড়ে দেওয়ার সময় শুনেছিলেন। গুহাটিতে আরেকটি কক্ষে প্রবেশের কোনো পথ দেখা যায় না। তবে যখন পরিবারটি গুহার প্রবেশপথ থেকে প্রায় 20 ফুট দূরে কিছু পাথরের আবরণ সরিয়ে দেয়, তখন তারা দেখতে পায় একটি বিশাল পাথর কিছু ছোট পাথরের সামনে বসানো, যেন সেগুলোকে রক্ষা করছে। তারা যখন ছোট ছোট পাথরগুলো সরিয়ে দেয়, তখন দেখতে পায় এমন একটি প্রবেশপথ যা এখন মাটিতে ভর্তি হয়ে আছে। এবং এটি ঠিক সেই চুনা পাথরের সামনে যেখানে রন ফাঁপা শব্দ শুনেছিলেন, যা পাহাড়ের উপরের স্তরের পাথরের কাঠামো থেকে খুব দূরে নয়। আমি বিশ্বাস করি, সম্ভবত যারা প্রথমে এই গুহায় সমাহিত হয়েছিলেন, তাদের হাড়ের চূড়ান্ত বিশ্রামের স্থান এই মাটির পেছনে আরেকটি গুহায় রয়েছে। আমরা যা জানতে পেরেছিলাম, সাধারণভাবে অধিকাংশ মানুষ বিশ্বাস করতেন না যে প্রচলিত স্থানটি মাকপেলার গুহা। উৎপত্তি 23:9 বলা হয়েছে, মাকপেলার গুহা একটি ক্ষেতের শেষে অবস্থিত। এই গুহাটি নিঃসন্দেহে ক্ষেতের প্রকৃত শেষ প্রান্তে। এখানে 3টি খুব বড় কবর বিশিষ্ট একটি সমাধি গুহা রয়েছে। এটাই কি মাকপেলার গুহা? রন বিশ্বাস করতেন এটি সেই গুহা, কারণ কিছু অদ্ভুত ঘটনার মাধ্যমে তিনি এ সম্পর্কে জানতে পেরেছিলেন। আমার বিশ্বাস ঈশ্বর তাকে এই জ্ঞান দিয়েছিলেন যে সেটি সেই গুহা, কারণ তার সঙ্গে আমার বহু বছরের অভিজ্ঞতায় আমি বহুবার এমন ঘটনা দেখেছি। এটা যে সত্য, জামাল ছাড়া রন ছাড়া আর কেউ সেই চেম্বারে প্রবেশ করেনি যেখানে চুক্তির সিন্দুক ছিল, এটা আমাকে বোঝায় যে এই পরিবারটি কোনোভাবে ঈশ্বরের কাছে বিশেষ ছিল। আমি জানি না আমরা এই গুহা সম্পর্কে আর কিছু জানতে পারব কিনা, কিন্তু আমাদের কাছে যে প্রমাণ আছে তা শেয়ার করতে আমি গভীরভাবে অনুপ্রাণিত হয়েছিলাম। আমি নিঃসন্দেহে জানি, যদি এটি সত্যি আব্রাহাম ও তার পরিবারের সমাধিস্থল হয়, তাহলে ঈশ্বর চাইলে তিনি তা সারা পৃথিবীর সামনে প্রকাশ করতে পারেন। আর যদি তিনি তা করেন, আমি চাই এই গল্পটা, সত্যিকারের গল্পটা, সবাই জানুক এটা মানুষ নয়, ঈশ্বরই করেছেন।